হ্যালো বন্ধুরা, শেখবারের বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে আসলাম, পর্ব 13। শেখবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকা আব্রাহামের মাইক্রোবাসটি যেন এক টুকরো চলমান সুখের বাক্স। সেই বাক্স থেকে একে একে নামলো আব্রাহাম, নেহা আর অলিভিয়া। ওদিকে বাজারের ব্যাগ হাতে রাফিদ দাঁড়িয়ে, তার ঠোঁটের কোণে লেগে থাকা স্নিগ্ধ হাসিটা যেন ভোরের শিশিরের মতোই পবিত্র। অলিভিয়ার চোখের দিকে তাকিয়ে তার মনে হলো এই মেয়েটির চোখের তারায় যে উদ্বেগ জমেছিল তার কারণ সে নিজে। এই অনুভূতিটা একই সাথে বিব্রতকর এবং আশ্চর্য রকমের ভালো লাগার। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ঠিক নেই? রাফিদের এই সহজ প্রশ্নটার মধ্যে যে কি পরিমাণ আশ্বাস লুকিয়েছিল তা কেবল অলিভিয়াই বুঝল। সে কোনো উত্তর না দিয়ে মাথা নাড়ল, যার অর্থ না, আপনাকে একদম ঠিক লাগছে না। তার টলমলে চোখ দুটো যেন বলতে চাইছিল, আমি শুধু আপনার জন্যই এসেছিলাম। আব্রাহাম এগিয়ে এসে রাফিদের কাঁধে হাত রাখল। কি ভাই, একা একাই বাজার করে ফেললেন? আমাদের জন্য অপেক্ষা করতে পারতেন। রাফিদ হাসল। অনেকদিন পর নিজের বাড়ির জন্য বাজার করার লোভটা সামলাতে পারলাম না। বাড়ির ভেতর থেকে তখন সাহারা বানু উচ্ছ্বসিত কণ্ঠ ভেসে এলো, আমার সোনার টুকরা ছেলেরা সব একসাথে ফিরে আইছে। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমেনা বেগম দরজার আড়ালে দাঁড়িয়ে ভেজা চোখে দেখছিলেন। রাফিদের পাশে নেহা আর অলিভিয়াকে দেখে তার বুকের ভেতরটা এক অনির্বচনীয় শান্তিতে ভরে গেল। এই তো তার সাজানো সংসার, যা এক ঝড়ে প্রায় তছনছ হয়ে গিয়েছিল, আজ আবার সেই ভাঙা ঘর জোড়া লাগতে শুরু করেছে। রাফিদ সবাইকে ভেতরে আসার জন্য ইশারা করলো। অলিভিয়ার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, ভেতরে আসুন। এই একটা আমন্ত্রণ, এই একটা সম্বোধন। অলিভিয়ার বুকের ভেতর চেপে বসা পাথরটা যেন এক মুহূর্তে গলে জল হয়ে গেল। সে মৃদু হেসে সবার সাথে বাড়ির ভেতরে পা রাখল। চারদিকে বেলি ফুলের গন্ধ, মায়াবী এক স্নিগ্ধতা আর মানুষগুলোর আন্তরিকতার উষ্ণতায় তার মনে হলো সে যেন এক নিরাপদ আশ্রয়ে এসে পৌঁছেছে। একদিকে ইলিশ পোলাও রান্নার প্রস্তুতি, অন্যদিকে শেখবাড়িতে ফিরে আসা স্বজনদের কলরব। শেখবাড়ি যেন তার হারানো আত্মাকে ফিরে পেয়ে আবার প্রাণ ভরে হাসছে। অন্যদিকে শহরের সবচেয়ে উঁচু পেন্ট হাউসটির শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে তখন শীতল ষড়যন্ত্রের পারদ চড়ছিল। নীল তার ল্যাপটপ বন্ধ করে কফির মগে চুমুক দিল। তার মুখ নির্বিকার, কিন্তু চোখ দুটো শিকারী চিতার মতো ধূর্ত আর স্থির। রিয়ার ঠোঁটের কোণে লেগে থাকা ক্রূর হাসিটা মিলিয়ে গেলেও তার চেহারায় প্রতিশোধের আগুন লেলিহান শিখার মতো জ্বলছিল। সবুজই প্রথম এই ভারী নীরবতা ভাঙল। সে রিয়ার দিকে তাকিয়ে ইতস্তত করে দ্বিধাগ্রস্ত গলায় প্রশ্নটা করেই ফেলল, আচ্ছা ভাবি? সবুজের কণ্ঠে ছিল অকৃত্রিম কৌতূহল। আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, আপনি তো রাফিদকে ভালোবাসতেন, তাই না? তাহলে তাকে এভাবে শেষ করে দিতে চাইছেন কেন? ভালোবাসার মানুষকে কি কেউ এত ঘৃণা করতে পারে? সবুজের প্রশ্নটা যেন একটা শান্ত দিঘির জলে ছুঁড়ে দেওয়া পাথর। তার ঢেউ এসে লাগলো রিয়ার কঠিন মুখোশের ওপর। এক মুহূর্তের জন্য রিয়ার চোখ দুটোতে এক অদ্ভুত শূন্যতা খেলে গেল। তারপরেই সেই শূন্যতা ঢেকে গেল তীব্র ঘৃণা আর শীতলতায়। সে এমনভাবে সবুজের দিকে তাকালো যেন তার ভেতরের সমস্ত সত্তাটা এক হিমশীতল বরফের ছায়ে পরিণত হয়েছে। ভালোবাসা? রিয়া শব্দটা উচ্চারণ করলো এমনভাবে যেন একটা পৃথিবীর সবচেয়ে নোংরা আর অর্থহীন একটা শব্দ। তার কণ্ঠ থেকে বেরিয়ে আসা হাসিটা ছিল কাঁচ ভাঙার শব্দের মতো কর্কশ। আমি রাফিদকে কোনোদিন ভালোবাসিনি সবুজ, যা ছিল সবটাই ছিল নিখুঁত অভিনয়। একটা আগ্নেয়গিরি যেমন লাভা উদ্গীর্ণের
আগে শান্ত হয়ে ঘুমিয়ে থাকে, আমার ভালোবাসাটাও ছিল ঠিক তেমনই, একটা ভয়ঙ্কর প্রতিশোধের প্রস্তুতি মাত্র। সবুজ অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটির ভেতরে যে এত জটিল রহস্য লুকিয়ে আছে তা সে কল্পনাও করতে পারেনি। সে ঢোক গিলে জিজ্ঞেস করলো, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? রিয়া তার দৃষ্টি ঘরের জানালার বাইরে সুদূর দিগন্তে মেলে দিল। তার চোখ তখন আর বর্তমানে কংক্রিটের জঙ্গলে ছিল না, ফিরে গিয়েছিল কয়েক বছর আগের এক রক্তরাঙা অতীতে। আমার বোন রূপার মৃত্যুর প্রতিশোধ, নিচু কিন্তু ধারালো গলায় বলল রিয়া। আমার বড় বোন, আমার জীবনের একমাত্র বাতিঘর। রূপা? সবুজ নামটা প্রথমবার শুনল। রিয়ার চোখ দুটো ছলছল করে উঠল, কিন্তু এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল না, যেন তার সব কান্না জমে পাথর হয়ে গেছে। রূপা ছিল আমার চেয়ে একদমই আলাদা, ভীষণ নরম, ভীষণ আবেগপ্রবণ। প্রজাপতির মতো উড়ত, ফুলের মতো হাসত। আর তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সে রাফিদকে মন দিয়ে ফেলেছিল। রিয়া বলতে শুরু করলো, তার কণ্ঠস্বর তখন অতীতের কোনো এক বিষণ্ণ সুরের মতো শোনাচ্ছিল। এক বসন্তের বিকেল ছিল সেটা। ভার্সিটির ক্যাম্পাসে কৃষ্ণচূড়া গাছগুলো যেন আগুন রঙা চাদর বিছিয়ে দিয়েছিল। দক্ষিণা বাতাসে ভাসছিল বইয়ের পাতার গন্ধ আর হাজারো তরুণের স্বপ্ন। সেই স্বপ্নের মতোই আমার বোনটা তার সবচেয়ে সুন্দর শাড়িটা পরে রাফিদের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তার হাতে ছিল একটা ডায়েরি, যার প্রতিটি পাতায় ছিল রাফিদের জন্য লেখা না বলা কথা। রূপা ভেবেছিল তার ভালোবাসার উষ্ণতায় হয়তো রাফিদের কঠিন বরফটাও গলে যাবে। রিয়ার গলাটা ধরে এলো। সে এক মুহূর্ত থেমে আবারও বলতে শুরু করলো, কিন্তু রাফিদ সেদিন যা করেছিল তা কোনো মানুষ করতে পারে না। সে আমার বোনের ভালোবাসাটাকে পায়ের নিচে পিষে দিয়েছিল। শত শত ছাত্রছাত্রীর সামনে রূপাকে সে কি ভীষণ অপমানটাই না করেছিল। তোমার মতো একটা মেয়ের দিকে তাকানোর মতো সময় বা রুচি কোনোটাই আমার নেই। নিজের যোগ্যতা বুঝে স্বপ্ন দেখতে শেখো। এই কথাটা ছিল আমার বোনের কফিনের শেষ পেরেক। রিয়ার চোখ দিয়ে এবার আগুন ঝরছিল। সেই অপমান সহ্য করতে না পেরে আমার বোনটা সেদিনই নিজেকে শেষ করে দেয়। তার নিথর দেহের পাশে আমরা পেয়েছিলাম সেই ডায়েরিটা। ডায়েরির ভাঁজে খুব যত্ন করে রাখা ছিল রাফিদের একটা ছবি। আমার বোনটা মরে গিয়েও তার ভালোবাসার মানুষটার ছবিটা আঁকড়ে ধরেছিল। ঘরের ভিতর তখন পিনপতন নীরবতা। সবুজ যেন নিজের শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল। রিয়া তার হাতের মুঠো শক্ত করে ফেলল। আমার বাবা সেদিন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার প্রজাপতির মতো মেয়েটা এভাবে ডানা ঝাপটাতে ঝাপটাতে মরে যাবে তিনি ভাবতেও পারেননি। রূপার দাফনের পর বাবা আমাকে ঘরে ডাকলেন। আমার হাতে সেই ডায়েরি থেকে পাওয়া রাফিদের ছবিটা দিয়ে বলেছিলেন, মা রিয়া, তুই আমার একটা কাজ করে দিবি। আমি বাবার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম, কি কাজ বাবা? বাবা ছবিটার দিকে আঙুল তুলে বলেছিল, এই ছেলেটার জীবনে ঢুকতে হবে তোকে। ছলে বলে কৌশলে ওর সবচেয়ে কাছের মানুষ হতে হবে। তারপর ওর পুরো পরিবার সহ ওকে এমনভাবে ধ্বংস করতে হবে যেন ওরা কোনো দিন আর উঠে দাঁড়াতে না পারে। আমার মেয়ের মৃত্যুর প্রতিটা মুহূর্তের যন্ত্রণা আমি ওর চোখে দেখতে চাই। পারবি না মা? রিয়া ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাক্ত হাসি। সেদিন আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম। আমার জীবনের একটাই লক্ষ্য তখন স্থির হয়ে গিয়েছিল, রাফিদের ধ্বংস। তুমি জানো সবুজ, আমি তখন ইউকের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছিলাম। আমার উজ্জ্বল ভবিষ্যতের সব দরজা খোলা ছিল, কিন্তু আমি সব ছেড়ে দিয়েছি শুধু রাফিদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। আমি ওর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তারপর ধীরে ধীরে নিপুণভাবে ওর চারপাশে আমার ভালোবাসার জাল বুনেছি। এমন একটা সম্পর্ক তৈরি করেছি যা ছিল মিথ্যার ওপর গড়া এক তাজমহল। সবুজের মুখটা বিস্ময়ে আর আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল।
সে আবার জিজ্ঞেস করলো, রাফিদ? রাফিদ কি এসবের কিছু জানে? রূপার কথা? রিয়া তাচ্ছিলের হাসি হেসে বলল, না, ও কিছুই টের পায়নি। ও তো আমাকে ওর জীবনে ধ্রুবতারা ভাবতো। বোকাটা কোনোদিন জানতেই পারেনি যে ধ্রুবতারাকে সে পথ প্রদর্শক ভেবেছিল। সেই তারাটাই আসলে ওর জীবনের আকাশ থেকে খসে পড়া এক জ্বলন্ত উল্কাপিণ্ড। কিন্তু এখন ও টের পাবে, হাড়ে হাড়ে টের পাবে ভালোবাসার অভিনয় করে হৃদয় ভাঙার যন্ত্রণা কাকে বলে। ওর সুখের প্রতিটি ইট আমি নিজের হাতে খসিয়ে ফেলবো। নীল এতক্ষণ ধরে দেয়ালে হেলান দিয়ে চেয়ারে বসে চুপচাপ সব শুনছিল। তার মুখে কোনো প্রতিক্রিয়াই ছিল না, যেন সে এক আবেগহীন বরফ ভাস্কর্য। কিন্তু তার ভেতরের পৃথিবী এখন তোলপাড় হচ্ছিল। রিয়ার এই ভয়ঙ্কর রূপ আর প্রতিশোধের এই তীব্রতা নীলকে একই সাথে মুগ্ধ এবং সতর্ক করে তুলছিল। রিয়া যে এতটা গভীরে গিয়ে খেলতে পারে তা সে ভাবতেও পারেনি। সবুজ আর রিয়ার কথা শেষ হলে নীল উঠে দাঁড়ালো। সে রিয়ার কাঁধে হাত রেখে শীতল গলায় বলল, তোমার বোনের জন্য আমার খারাপ লাগছে রিয়া। এখন আমাদের লক্ষ্য একটাই, রাফিদের পতন। কিন্তু নীলের মনে তখন অন্য এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। রিয়ার বলা কথাগুলো শুনতে শুনতে তার নিজের অপমানের ক্ষতটাও দগদগে হয়ে উঠেছিল। যে মেয়ে তাকে বিয়ের আসরে সবার সামনে একা ফেলে চলে গিয়েছিল, সে আজ অন্যের জন্য প্রতিশোধের আগুনে জ্বলছে। এই ভাবনাটা নীলের অহংকে বিষাক্ত সাপের মতো দংশন করছিল। সে মনে মনে পড়ল, খুব ভালো রিয়া, তোমার এই আগুনকেই আমি আমার কাজে লাগাবো। তোমার কাঁধে বন্দুক রেখে আমি আমার শিকার শেষ করব। আগে রাফিদকে এই পৃথিবী থেকে সরাই, তারপর তোমাকে সরাবো। তুমিও সেদিন বুঝবে নীল চৌধুরীকে বিয়ের আসরে একা ফেলে চলে যাওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। তোমার বোনের অপমানের প্রতিশোধ হয়তো তুমি পাবে, কিন্তু আমার অপমানের প্রতিশোধ আমি নিজের হাতে নেব। পেন্ট হাউসের কাচের দেয়ালের ওপারে শহরের আকাশ তখন মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। শেখ বাড়িতে যেখানে ভালোবাসার উষ্ণতায় নতুন সকালের সূচনা হচ্ছিল, এখানে তখন তিনটি প্রতিশোধ পরায়ণ মন এক ভয়ঙ্কর ঝড়ের প্রস্তুতি নিচ্ছিল। যে ঝড়ের কেন্দ্র ছিল একটাই নাম, রাফিদ। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার চাই। ধন্যবাদ।